নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য পঞ্চম পর্ব। তো চলুন শোনা যাক। দেখতে দেখতে শনিবার এসে গেল। কাল হেসালংয়ের হাট ছিল। হাট থেকে মুরগি কিনে মুরগির ঘরে রেখেছিলাম। মিসেস কিংয়ের কাছে বলে পাঠিয়েছিলাম 1 ডজন কেকের জন্য। আগে অর্ডার না দিলে কেক পাওয়া যায় না। কার্নি মেম সাহেব রুটি তো রোজ দিচ্ছেনই, কাল যাতে ছুটির জন্য বান দেন সে কথা বলে পাঠালাম। ভোরবেলা হানি পেশে মেটে দিয়ে যাবে, যাতে ব্রেকফাস্টে ও খেতে পারে। লালিকে বলে হাসানকে খবর দিয়ে পাঠালাম। হাসান বাবুর্চি। এ বাড়িতে সম্মানিত অতিথিরা কখনো কেউ এলেই হাসানের ডাক পড়ে। ভাবতেই যে কি ভালো লাগছে। আজ ছুটি আসছে আমার কাছে, বিনা নিমন্ত্রণে, নিজে যেচে, নিজের সঙ্গত অধিকারে সে আসছে আজকে। অধিকার আমাদের অনেকেরই অনেক ব্যাপারে থাকে, হয়তো অনেকের কাছে, কিন্তু সে অধিকারের তাৎপর্য ও তার সীমা আমরা অনেকেই সঠিক বুঝতে পারি না। এতদিনে যে ছুটি আমার এই ভাড়া নেওয়া পর্ণ কুটিরে আমার এই শূন্য জীবনে তার নিজের ভূমিকা এবং অধিকার সম্বন্ধে সচেতন হয়েছে, এ কথা মনে করেই মন খুশিতে ভরে যাচ্ছে। আমি বাইরের দিকের একটা ছোট্ট ঘরে থাকি। সেখানেই আমার লেখার টেবিল, টানা সব। তার পাশে একটা বড় ঘর, অন্য পাশেও বড় ঘর আছে। ছুটি কোন ঘর পছন্দ করবে, কোন ঘরে সে থাকবে জানি না, তাই 2 ঘরেই বিছানা পাতিয়ে রাখলাম। বিকেলে ঘরে ধূপ জ্বালিয়ে রাখলাম। ছুটি স্যুপ খেতে ভালোবাসে। হাসানকে স্যুপ, চিকেন রোস্ট, পুডিং সব বানাতে বলে দিলাম। পত্রাতু থেকে ম্যাকলাক্সি বিজলি আসে। মাঝে মাঝে হঠাৎ আলো নিভে যায়, নিভিয়ে দেওয়া হয় সেখান থেকে। হঠাৎ অন্ধকার হয়ে গেলে ছুটি ভয় পেতে পারে। তাই সব ঘরে ঘরে বড় মোমবাতি লাগিয়ে দিলাম। তার পাশে রাখলাম দেশলাই। গঙ্গা বাস চামার রাস্তা দিয়ে যখন প্রতিদিন যায় তখন সন্ধে হয়ে যায়। চারধারে গাঢ় অন্ধকার নেমে আসে। সব বন্দোবস্ত শেষ করে লণ্ঠন হাতে করে মালুকে নিয়ে ভালো করে গরম জামা কাপড় পরে আমি বড় রাস্তায় এসে দাঁড়ালাম। এখানে এই নিয়ম, যে যখন ফেরে তার বাড়ির মালিক সাহেবরা বলে কুলি, বাড়ির সামনে আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। গিরিধারী ড্রাইভার বাস থামায়, যার যার বাড়ির পথের সামনে শেষে নেমে যায়। মালি মাল বয়ে নিয়ে যায়। একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই দূর থেকে এবড়ো খেবড়ো রাস্তায় গোঙানি তুলে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ারে আসতে শোনা গেল গিরিধারী ড্রাইভারের গঙ্গা বাসকে। দেখতে দেখতে হেডলাইটের আলো দেখা যেতে লাগলো। হেলতে দুলতে এগিয়ে আসতে লাগলো বাসটা। আমি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। মালু এগিয়ে গিয়ে পথের পাশে দাঁড়িয়ে লণ্ঠন উঁচু করে ধরল। বাসটা থামলো। ভেতর থেকে মেইলি গলায় কে যেন হিন্দিতে বলল, মুঝকো ইহাই উতারনা। জি মাইজি। বাসটা দাঁড়িয়ে একটা অতিকায় জানোয়ারের মতো ঘর ঘর করে নিঃশ্বাস নিতে লাগলো। একজস্ট পাইপের ধোয়ার গন্ধে পিটিশ ফুলের গন্ধ মুছে গেল। পেছনের দরজা দিয়ে ছুটি নামলো। কতদিন পরে ছুটিকে দেখলাম, কতদিন পরে। একটা হালকা সবুজ সিল্কের শাড়ি পরেছে, গায়ে সাদা বুটি তোলা শাল, পায়ে চটি। কন্ট্রাক্টর একটা ছোট্ট সুটকেস হাত বাড়িয়ে দিল। মালু সেটাকে নিতে নিতেই ছুটি বলল, তুমি কে?
বাংলায় বলাতে মালু বুঝলো না। মালু আঙুল তুলে বলল, বাবু ইয়া পার হ্যাঁ। ছুটি অবাক গলায় ওকে বলল, বাবু ইয়া তক আ গায়া। তারপর ওরা দুজন তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বাসটা চলে গেল। লণ্ঠনের আলোয় চারিদিকের অন্ধকার আরো ভারী হয়েছিল। ছুটি আমার কাছে এসে একেবারে আমার সামনে দাঁড়ালো। অনেকক্ষণ আমার মুখের দিকে সেই লালচে অন্ধকারে তাকিয়ে রইল। তারপর বলল, প্রায় ফিসফিস করে ওর বুকের মধ্য থেকে বলল, কেমন আছেন আপনি? এখন কেমন আছেন? কাউকে দেখলেই যে কারো এত ভালো লাগতে পারে, সমস্ত সত্তা হাওয়া লাগা সজনে ফুলের ডালের মতো দুলে উঠতে পারে, তার ছুটিকে দেখতে পেয়ে নতুন করে মনে হলো। ছুটির গলা শুনলে, ওর কাছে দাঁড়ালে কেন কেন আমি এতখানি খুশি হই, কেন হই আমি কিছুতেই বুঝতে পারিনি কোনো দিনও। আজকে আমি যে কত খুশি, কি যে সুখী, আমি কাউকে বোঝাতে পারবো না। আমার স্বপ্নের, আমার দুঃখের, আমার আনন্দের, আমার দুঃখ জাগানিয়া ঘুম ভাঙানিয়া ছুটি আজ কত দিন পরে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। মালুকে বললাম লণ্ঠনটা আমার হাতে দিয়ে এগিয়ে যেতে, গিয়ে লালিকে কফির জল চড়াতে বলতে। মালু এগিয়ে গেল। আমি বললাম, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো। ছুটি হঠাৎ আমার হাত থেকে লণ্ঠনটা নিয়ে আমার মুখের কাছে তুলে ধরল। বলল, কতদিন আপনাকে ভালো করে দেখিনি। কই টুপিটা খুলুন, একটু খুলুন না। টুপিটা খুলতে খুলতে আমি বললাম, তোমার স্বভাব একটু বদলায়নি চাকরি বাকরি করেও। ছুটি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আপনি কিন্তু অনেক বদলে গেছেন। টুপিটা পরতে পরতে আমি বললাম, তা তো যাবই, তোমার চেয়ে বয়সে আমি অনেক বড়, বদলে যাওয়াই তো স্বাভাবিক, বয়সে এবং চেহারায়ও। বয়সের জন্য বদলাননি, নিজেকে বদলে ফেলতে চেয়েছিলেন, তাই বদলে গেছেন। কিন্তু এইভাবে নিজেকে লাভ কি? তোমার অফিসে তোমার কাজটা কি? বক্তৃতা দেওয়া? তোমার বক্তৃতা দেওয়ার অভ্যাস হয়ে গেছে দেখছি। এখনো চলো, বাড়ি পৌঁছে তারপর যা বলার আছে শোনা যাবে। বাড়ি কি অনেকটা দূর? বলে শালটাকে ভালো করে টেনে টুনে নিল ছুটি। এই 1 ফার্লং মতো। তোমার খুব শীত করছে না? মুখ ফিরিয়ে ছুটি বলল, এখানে বেশ শীত বাবা, বাবা রাতের চেয়ে বেশি শীত, হাত দুটো শীতে কুকড়ে গেছে। চলতে চলতে আমি আমার ডান হাতটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আমার হাতে তোমার হাত রাখো, হাত গরম হয়ে যাবে। ছুটি গ্রীবা ঘুরিয়ে এক চমক তাকালো, তারপর বলল, না। একটু পরে আস্তে আস্তে বলল, সুকুদা, আমার সমস্ত শীতের দিনে আপনি আমার দিকে আপনার উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছেন চিরদিন। আপনাকে নানাভাবে নানা জনের মারফত দুঃখী করা ছাড়া আর কিছু আপনার জন্য করতে পারিনি। এখন বোধহয় আপনার ঠান্ডা হাতের দিকে আমার হাত বাড়ানোর সময় এসেছে। আমার হাতে আপনি হাত রাখুন। বলে ছুটি ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। বাঁ হাতে লণ্ঠন নিয়ে হাঁটতে হাঁটতে ছুটির বাঁ হাতে আমার ডান হাত রাখলাম। অনেক অনেক দিন পরে ছুটির হাতে হাত রাখলাম। ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি না, উষ্ণতা কথাটার মানে কি আমি জানতে চাইনি, কিন্তু বহুদিন পরে একজনের হাতে হাত রাখতেই আমার সমস্ত শরীর কেন কেন যেন এমন ভালো লাগে শিউরে উঠল, তাও কি আমি জানি? এই উষ্ণতা, এই আশ্লেষ, এই ভরন্ত ভালো লাগা
এর কি কোনো নাম নেই? ছুটি আমার হাতখানি ও সুন্দর নরম আঙুলে ও তালুতে দৃঢ় অথচ হালকা করে ধরে রইল। আমাদের দুজনের হাতের উষ্ণতা দুজনের হাতে ছড়িয়ে গেল। কারো হাতই আর ঠান্ডা রইল না। আমার হঠাৎ মনে হলো আমি কোনো বিরহী ঘুঘুর বুকে হাত রেখেছি। বাড়ির কাছাকাছি এসে ছুটি বলল, আপনার বাড়ির চারপাশটা কেমন তা দেখাই হলো না। বিজুপাড়া পেরোতে না পেরোতেই তো অন্ধকার হয়ে গেল চারপাশ। রাঁচিতে জানেন, আমার এক বন্ধু বলেছিল জায়গাটা শুনুন, সত্যিই সুন্দর। সকলের সৌন্দর্য জ্ঞান তো সমান নয়, তবে তোমার চোখে হয়তো অসুন্দর লাগবে না। কাল তোমাকে সব দেখাবো। দূর থেকে বাড়ির আলো দেখা যাচ্ছিল। ও মা, এই জঙ্গলে ইলেকট্রিসিটি! ভাবা যায় না এমন পাণ্ডব বর্জিত জায়গায় ছবির মতো ছোট ছোট টালির বাংলো ইলেকট্রিক আলো জ্বলে, তাই না? জবাব দিলাম না কোনো। আমার সদ্য রোগমুক্ত শরীরাশ্রিত ক্লান্ত মনটা এমন ভালো লাগার আমেজে বুঁদ হয়েছিল যে কোনো তুচ্ছ কথা বললেই সে আমেজ আমি নষ্ট করতে রাজি ছিলাম না। বাড়িতে ঢুকে ছুটি সব ঘুরে ঘুরে দেখলো। ওর চোখ বারবার দেয়ালের বড় বড় ফাটল ও মেঝের লম্বা লম্বা ফাটার দাগ দেখতে লাগলো। একটু পরেও বলল, বাড়িটা এমন কেন, চতুর্দিক ফাটা জরাজীর্ণ? বাড়িতে যে থাকে তার মতনই তো বাড়ি হবে। বাড়িওয়ালা ভদ্রলোক যে দামে এ বাড়ি কিনেছিলেন তাতে একটা মোটর সাইকেলও কেনা যায় না। সাহেব চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া, সুবিধা মতো দাম পেয়ে কিনে নিয়েছিলেন। কাল সকালে তোমায় এত খারাপ লাগবে না। দেখো, এই বাড়িটা বাড়ি হিসেবে ভালো নিশ্চয়ই নয়, কিন্তু বাড়ির পরিবেশটার জন্য শুধুই ভালো লাগে। ছুটি এসে ভেতরের বসবার ঘরের বেতের চেয়ারে বসলো। লালি বলল, বাথরুমে গরম জল দেওয়া হয়েছে। ছুটি উঠে হাত মুখ ধুতে বাথরুমে গেল। ও আমার পাশের ঘরে থাকবেই বলেছে। বলেছে ওর ভয় করবে ও পাশে দূরের ঘরে শুতে। বাথরুম থেকে ঘুরে এসে ছুটি কফি ঢালতে লাগলো। বলল, আপনি 1 চামচ চিনি খেতেন, এখন কি বেশি খান? হাসলাম, বললাম, আমি কফি খাবো না ছুটি। আমার খাওয়া দাওয়া এখনো নিয়ম মতো করতে হয়, বাড়তি কোনো কিছু। ছুটি কফি ঢালা বন্ধ করে কফির ছোট্ট পটটা শূন্য ধরে বলল, কে বলেছে? কোন ডাক্তার? মান্দারের সাহেব ডাক্তার, যিনি এখন আমাকে দেখছেন। ছুটি চোখ নামিয়ে আমার জন্য একটি কাপে কফি ঢালতে ঢালতে বলল, তাকে বলবেন যে রাঁচির লেডি ডাক্তার অন্যরকম প্রেসক্রিপশন করেছে। কফি আপনাকে খেতেই হবে। আমি যে 2 দিন থাকবো, আমি যা খাবো যা রাঁধবো সবই আপনাকে খেতে হবে। তারপর একটু থেমে বলল, আজকালকার ডাক্তাররা খালি শরীরের চিকিৎসা করে, যেন শরীর একটা লোহার জিনিস, তার সঙ্গে মনের কোনো সম্পর্ক নেই। কফির কাপটা এগিয়ে দিতে দিতে খুব অভিমানী গলায় বলল, সত্যি আজ এত বড় একটা অসুখ হলো, আমাকে একবার মনে পড়লো না আপনার? আমাকে একটা খবরও পাঠালেন না। আপনাকে কিছু বলার নেই আমার। কফির কাপটা তুলতে তুলতে আমি বললাম, কেন খবর পাঠাবো? তোমার মনে আছে তুমি রাঁচি আসার আগে আমার একবার ভীষণ চোখের অসুখ হয়েছিল। আমি দিন রাত চোখের কাজ করি, তাই যখন 7 দিন চোখ বুজে পড়ে থাকতে হয়েছিল তখন কি যে অবিশ্বাস্য অসহায়তা আর যন্ত্রণা ভোগ করেছি তা কি বলবো। চোখ বুজলেই একজনের মুখ দেখতে পেতাম। সত্যি বলছি, একজনের চোখ দেখতে পেতাম। প্রায় 5 দিনের দিন তোমাকে নিজের ডায়াল হাতড়ে হাতড়ে ফোন করেছিলাম। বলেছিলাম একবার এসো, তুমি দেখতে এলে আমার ভালো লাগবে। তুমি বিদ্রুপের গলায় বলেছিলে, আপনার কি দেখার লোকের অভাব? তারপর মনে আছে কি না জানি না, আরো অনেক কথা বলেছিলে। আমার মনে সেদিন সত্যি সন্দেহ হয়েছিল যে
আমার প্রতি তোমার ভালো ব্যবহারটুকু কতখানি দেখানো এবং কতখানি সত্যি। তোমার উপর আমার জোর কি কিছু আদে আছে কি না? সেদিন ফোন ছেড়ে দেওয়ার পর অপমানিত মনে বসে বসে শুধু তাই ভেবেছিলাম। আসলে আমার এই অসুখের কথা তাই জানাইনি। ভালোই করেছেন। তারপর একটু থেমে বলল, আমি তো ভাবছি কাল ভোরের বাসে রাঁচি চলে যাব। যে ভদ্রলোকের নিজের অধিকার এবং নিজের সঙ্গে অন্যের সম্পর্ক সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা নেই, তার সঙ্গে ফাঁকা বাড়িতে একজন অবিবাহিতা মেয়ে থাকাটাও ভালো দেখায় না। আমাদের দুজনের মধ্যে সম্পর্ক যদি এতই পলকা হয় যে অভিমানের বশে কেউ কাউকে কেন বললেই তাতে সম্পর্ক শেষ হয়ে যেতে বসে, তাহলে জানতে হবে সম্পর্কটা এখনো যথেষ্ট পাকা হয়নি। জবাব দিলাম না আমি। পেয়ালা ধরা ওর হাতের উপর আমার হাত রাখলাম। ও কোনো কথা বলল না। দুঃখিত মুখে বন্ধ দরজার দিকে চেয়ে রইল। কফি খাওয়া শেষ করে ছুটি বলল, ও ভুলেই গিয়েছিলাম, আপনার জন্য একটা জিনিস এনেছি, বলে ওর ঘরে গেল। ফিরে এলো একটু পলিথিনের ব্যাগ নিয়ে। ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বলল, দেখুন তো এই পুলোভারটা আপনার গায়ে হয় কি না? একটা সুন্দর ফুল স্লিভস পুলোভার বুনেছে ছুটি, ছাই রঙা, বুকের ও হাতের কাছে সাদায় কাজ করা, আর দুটো ছাই রঙা বড় মোজা। ভাবলাম এই ঠান্ডায় আপনার কাজে লাগবে। অনেকদিন আপনাকে কিছুই দেওয়া হয়নি। পছন্দ হয়েছে আপনার? আমি চুপ করে রইলাম। চুপ করে ওর দিকে চেয়ে রইলাম। মাঝে মাঝে আমাদের চোখ এত কথা বলে, চুপ করে কারোর দিকে চেয়ে থাকলে চোখ অনর্গল এত বলে দেয় যে সে সময় মুখের কিছু বলতে ইচ্ছে হয় না। আমাদের কলমের বা মুখের ভাষা কোনোদিনও বোধ হয় চোখের ভাষার সমকক্ষ হতে পারবে না। আমার ছুটির চোখের দিকে চেয়ে আমি বছরের পর বছর কাটিয়ে দিতে পারি, 1000 বছর। চোখে কিছু বললে বলার কিছু বাকি থাকে, যা অন্যজনে কল্পনা দিয়ে ভরিয়ে নিতে পারে। মুখে বা লিখে বললে সব নিঃশেষে বলা হয়ে যায়। নিজের হৃদয়ে গোপন ও অব্যক্ত কথার আনন্দময় বেদনা তখন হারিয়ে যায়। সে এক নিদারুণ নিঃস্বতা। আমার ফুসফুস হয়তো ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তেমনই আছে। আমার হৃদয় ঠিক যেমনটি ছিল। আমার ছুটি আমার সামনে থাকলে আমার হৃদয় এখনো তেমনই ঝুমঝুমিয়ে বাজে। তখন আমার একটু মরতে ইচ্ছে করে না। যেদিন নিশ্চিতভাবে জানবো যে ও আমার কাছে নেই, এমনকি আমার হৃদয়ের কাছেও নেই এবং থাকবেও না, জানবো ও অন্য কারো হয়ে গেছে, অথবা অন্য কারো না হয়ে ও কেবল ওর নিজেরই হয়ে গেছে, সেদিন আমার বাঁচবার আর কোনো তাগিদ থাকবে না। হঠাৎ ছুটি বলল, এখনো আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি ভাবতে পারছি না যে আপনি আমাকে একটা খবর দিলেন না কেন। কি লাভ হতো বলো তো জানিয়ে? সকলের সব অশান্তি দূর করতে তুমি নিজেকে কলকাতা থেকে দূরে নির্বাসিত করলে। তোমার কাছে আমি কত ছোট হয়ে থাকি তা তুমি জানো না। তাছাড়া এমন একটা অসুখ, যে অসুখে তোমার করার কি ছিল? হাসপাতালে ভর্তি হয়েছিলাম, ডাক্তার ছিল, নার্সরা ছিল। রোগীকে এরকমভাবে থাকতে হয়। তুমি এলে তোমার কষ্ট হতো শুধু। চিকিৎসা নাই বা করলাম, সেবা নাই বা করলাম, আপনার কাছে তো থাকতে পারতাম। তোমার কি ধারণা তুমি কখনো আমার থেকে দূরে থাকো? আমার সঙ্গে তুমি তো সব সময় থাকো, সমস্ত সময়। এতগুলো বছরে মনে পড়ে না কখনো যে তোমার কথা না একবার ভেবে একদিনও ঘুম এসেছে আমার, অথবা তোমার মুখ না মনে পড়ে ঘুম ভেঙেছে। তুমি কি কখনো জানোনি যে তুমি সবসময় আমার সঙ্গে থাকো? ছুটি ওর বড় বড় বুদ্ধিদীপ্ত চোখ দুটি তুলে
আমার দিকে চাইলো, কোনো জবাব দিল না কথার। লালি খাবার লাগিয়ে দিয়েছিল। খাওয়ার ঘরে যেতে যেতে বললাম, তুমি কিন্তু খাওয়ার সময় দূরে বসে খাবে। আমার গ্লাস, আমার কাপ সব আলাদা করে রাখবে। আমার ঘরেও মোটে ঢুকবে না। তুমি ভালো করেই জানো এ রোগে বিশ্বাস নেই। যতক্ষণই পারো আমার ছোঁয়া বাঁচিয়ে চলবে। ছুটি অবাক হয়ে আমার দিকে চাইল, বলল, বুঝেছি। আপনি যেমন সবসময় আমার ছোঁয়া বাঁচিয়ে চলছেন। আমরা গিয়ে খাবার টেবিলে বসলাম। সস্তা লোহার ফোল্ডিং চেয়ার, ফাটা দেওয়াল, ফাটা মেঝে। এই ঘরে প্রচণ্ড ঠান্ডা। খাওয়ার ঘরের পাশে রান্নাঘর, মধ্যে এক ফালি ঢাকা বারান্দা, কিন্তু দুই পাশ খোলা। রান্নাঘরটা উত্তরে। এমন হাওয়া আসে যে বলার নয়। হাওয়া আসুক আর নাই আসুক, এই ঘরটা বড়ই ঠান্ডা হয়ে থাকে সব সময়। দিনের কোনো সময় এ ঘরে রোদ ঢোকে না। শালটা ভালো করে মুড়ে বসলো ছুটি। ঠান্ডায় ওর ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু ছুটি আমার মুখোমুখি বসেছে। তাই আমার মনে হচ্ছে এই ফাটা ফুটো ঘর, এই সামান্য আসবাবের দৈন্য সবকিছুই ছুটি এসেছে বলে অসামান্য হয়ে উঠেছে। হাসান এসে খুব গরম স্যুপ দিয়ে গেল। আমি বললাম, শিগগিরই খাও, নইলে 2 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আমার ভীষণ শীত করছে বলে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে আমার হাঁটুতে রাখলো। আমার হাত ওর হাতে নিয়ে ওর হাত গরম করে দিলাম। লালি ভাড়ার থেকে আচারের টিনটা বের করে আনলো। ছুটি দেখে প্রায় চিৎকার করে বলে উঠল, এ কি, এই আচার আপনি এখানে পেলেন? আশ্চর্য, কবে কলকাতায় বলেছিলাম ভালোবাসি, আর আপনি সে কথা মনে করে রেখেছেন। বলুন না কোথায় পেলেন? খিলাড়ি থেকে আনিয়েছি। ছুটি অবাক গলায় বলল, আপনার মনেও থাকে? আশ্চর্য, সব খুঁটিনাটি কথা। সমস্ত খুঁটিনাটি কথা যা মনে রাখতে ইচ্ছে হয় সেগুলো সবই মনে থাকে। এই আচার তবে রাঁচিতেও নিশ্চয়ই পাওয়া যাবে। আশ্চর্য, আমি এত ভালোবাসি অথচ আমার নিজের একবারও মনে হয়নি যে রাঁচিতে খোঁজ করি। তা তো হলো, এখন আচার খাবে কি দিয়ে? আজ তো তোমার জন্য একেবারে সাহেবি রান্না হয়েছে। কাল খাবো, কাল আর কিছুই খাবো না, শুধু আচার দিয়ে 1 থালা ভাত খাবো। পাগলি। খাওয়া দাওয়ার পর মধ্যে ছোট্ট ড্রয়িং রুমের চেয়ারের ওপর পা তুলে শাল মুড়ে শাড়ি টেনে বসলো ছুটি। মশলা খাবেন বলে ওর ব্যাগ থেকে একটি ছোট্ট কৌটো বের করে একটু মশলা দিল। তারপর বলল, কটা বাজে? 10টা। আজ আর গল্প নয়, এতখানি বাসে এসেছো, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো। আজকাল ভোরে কখন ওঠো তুমি? 9টা না 10টা? ও হাসলো, বলল, আগে না স্যার, নিজের অনেক কাজ করতে হয় ভোরে উঠে। আমি কি আর সেই আরামি আদুরে মেয়েটি আছি? এখন অনেক শক্ত হয়েছি আমি, অনেক কিছু করতে হয় আমাকে নিজের জন্য। কাল দেখতেই পাবেন কখন উঠি। কাল কোন সময় কি খাবে এখনই বলে রাখো, হাসানকে আমি সব বুঝিয়ে রাখছি। ছুটি চলে গেল। বলল, দেখুন, আপনার বাবুর্চি পাবুর্চি ভালো রাঁধতে পারে, কিন্তু আমার দরকার নেই কোনো। তাছাড়া আপনাকে পরিষ্কার করে বলে রাখি, কালকে আমি সব রাঁধবো। আমার যা খুশি আপনাকে রেঁধে খাওয়াবো। তাতে আমি খুশি যে হব তাতে সন্দেহ নেই, কিন্তু চারিদিকে এত সুন্দর জায়গা আছে তোমাকে দেখাবার, তোমাকে নিয়ে যাবার, যে তুমি একদিনের জন্য এসে হেসেলে ঢুকবে, এটা মোটেই ভালো হবে না। আহা, যে রাধে সে চুলও বাঁধে। তা হয়তো বাঁধে, কিন্তু তুমি এমনিতেই রোজ অনেক কষ্ট করো। আমার কাছে যখনই আসবে, যখনই থাকবে, তখন অন্তত তোমাকে একটু আরামে রাখতে দিও। তুমি এখানে সুন্দর করে সাজবে, সকাল বিকেল চারদিকে বেরিয়ে বেড়াবে, খিদের সময় এসে খাবে, ব্যাস। এখানে তোমাকে আর কিছুই করতে হবে না। না, তা বললে হবে না, জেদি মেয়ের মতো বলল ছুটি। তাহলে একটা রফা হোক,
হাসানি রাঁধবে, কিন্তু শুধু একটি পদ রেঁধো, কেমন? কি ভাবলো যেন ও। তারপর বলল, বেশ তাই হবে। একটু পরেও বলল, চলুন শুয়ে পড়া যাক। ওর সঙ্গে আমি ঘরে গেলাম। বললাম, রাতে ভয় পাবে না তো? ভয় পেলে আমাকে ডেকো, আমি পাশেই থাকবো। তোমার বালিশের নিচে টর্চ রইল, বোতলে খাবার জল আর এই যে গ্লাস রইল। বাথরুমের আলোটা জ্বালিয়ে রাখতে পারো ভয় করলে। ভোরে আমার জন্য তোমার তাড়াতাড়ি ওঠার দরকার নেই। ওইদিকে ঘরের বাথরুম ব্যবহার করব আমি। যতক্ষণ ভালো লাগে ঘুমিও। মধ্যের দরজাটা ভেজিয়ে রেখো, ভয় নেই কোনো। ছুটি এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল, এবার বলল, বুঝলাম। আপনার ঘরে চলুন দেখি। আমার ঘরে এসেও বলল, শুয়ে পড়ুন, আপনার মশারি গুজে দিচ্ছি। তুমি আগে শোও, আমার এখন অনেক কাজ বাকি। সব ঘরের দরজা বন্ধ করতে হবে, বাতি নেভাতে হবে। তুমি আগে শুয়ে পড়ো। তাহলে মশারিটা ফেলে গুজে দিয়ে যাই অন্তত, বলেই মশারিটা ফেলে গুজতে লাগলো। টেবিলের ওপর লেখার কাগজগুলো ছিল। ও শুধু, এখন কি লিখছেন? এই ম্যাকলিক্সগঞ্জের পটভূমিতে একটা উপন্যাস আরম্ভ করেছি। কি লিখছি তা জেনে তোমার লাভ কি? তোমার কি আমার লেখা পড়ার অবকাশ হয় এখন? চোখে খুব রাগ ঝরিয়ে ছুটি বলল, তা তো বলবেনই। আপনি তো আর বললেন না কোথায় লিখছেন। কি করে যে এখানে আপনার সব লেখা খুঁজে বের করি তা আমিই জানি। এটুকু বলেই ওর চোখ দুটি নরম হয়ে এলো। ও স্বগদোক্তির মতো বলল, খুব ভালো লাগে জানেন, বলেই থেমে গেল। আমি বললাম, কি ভালো লাগে? খুব ভালো লাগে যখন কেউ আপনার লেখার প্রশংসা করে, বলেই আমার দিকে তাকালো। আমি ওর চোখে চাইলাম। মশারি গোজা শেষ হলেও বলল, শুতে যাচ্ছি। পরক্ষণেই বলল, হেই রে, একদম ভুলে গিয়েছিলাম, বিজয়ের পরে দেখা, আপনাকে প্রণাম করতেই মনে ছিল না, বলেই নিচু হয়ে আমাকে প্রণাম করলো। আমি ওকে 2 হাত ধরে টেনে তুললাম। টেনে তুলে ওর চওড়া সাদা পরিচ্ছন্ন সিঁথিতে একটা চুমু খেলাম। ও ছটফট করে উঠল। তারপর ওর মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমি দুষ্টুমি করে বললাম, তোমাকে একবার আদর করতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমার ঠোঁটে এখন রাজরোগের বীজাণু। তোমার মুখের কাছে মুখ নেওয়াও সম্ভব নয়। থাক, অত আদর করে কাজ নেই। ছুটে গিয়ে শুয়ে পড়ল। ওর দরজা বন্ধ করার আওয়াজ শুনলাম। আমি একে একে খাওয়ার ঘর, বাইরের ঘর, সব ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে ভেতরে বসবার ঘরে এলাম। বৃষ্টির সময় ফায়ার প্লেসের চুল্লি দিয়ে জল গড়িয়ে এসেছে ভেতরে। দেওয়ালে তার দাগ হয়ে গেছে। কিছু নোংরাও এসে জমেছে ভেতরের জলের সঙ্গে। কাল এগুলো পরিষ্কার করে ফায়ার প্লেসে আগুন জ্বালাবার বন্দোবস্ত করতে হবে। ছুটিটা নইলে বড় কষ্ট হচ্ছে ঠান্ডায়। ফায়ার প্লেসের কাছ থেকে সরে এসে আলো নেভাতে যাব বসবার ঘরের, এমন সময় ছুটির ঘরের দরজা খুলে গেল খুট করে। দেখি ছুটি দাঁড়িয়ে আছে একটা কমলা রং কটস উলের নাইটি পরে, মুখে ক্রিম লাগিয়েছে, 2 বিনুনি করে চুল বেঁধেছে। ওকে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছে। ও লালচে ফর্সা রঙে ওকে মনে হচ্ছে কোনো রেড ইন্ডিয়ান মেয়ে। শুধলাম, কি হলো, ঘুমাওনি? ওর দরজায় পিঠ করে দাঁড়িয়ে বলল, না। ওর চোখ দেখে মনে হলো ও চাইছে, ভীষণ চাইছে এই দারুণ শীতের কুকড়ে যাওয়া রাতে আমি একটু ওর কাছে যাই। ওর সঙ্গে আমি ওর ঘরে গেলাম। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। নাইটিতে ঢাকা ওর বুকে আমার বুক রাখলাম। ও ভালো লাগায় শিউরে শিউরে উঠতে লাগলো আর মুখে বলতে লাগলো, অসভ্য, আপনি একটা অসভ্য। আমি ওকে ডাকলাম, ছুটি, আমার সোনা,
ছুটি যেন কোন ঘোরের মধ্যে কত দূরে জঙ্গল পাহাড় পেরিয়ে কত শিশির ভেজা উপত্যকার উপাস থেকে আমার ডাকে সাড়া দিল। অস্ফুটে বলল হুম, আরামে বলল হুম, উষ্ণতার আবেশে বলল হুম। আর কোনো কথা হলো না। ও আমাকে আশ্রয় করে, আমাতে নির্ভর করে আমার শক্ত বুকে ও নরম লাজুক উষ্ণ বুকের ভার লাঘব করে আমার সারা গায়ের সঙ্গে লেপ্টে রইল। আমি ওর পিঠে হাত বুলিয়ে বললাম, সোনা আমার ছুটি, এবার ঘুমোতে যাও। না। ছুটি, তুমি এইরকম করলে আমি ভীষণ কষ্ট পাবো। আমার খুব খারাপ অসুখ ছুটি, এমন করে না। না, আপনাকে যদি আর কখনো এমন করে না পাই, এত বছর তো সকলে মিথ্যামিথ্যি দোষী করলো আমাকে আপনাকে। অপবাদ যখন মাথা পেতে সহ্যই করব, তবে নিজেদের ঠকাবো কেন? কার জন্যে ঠকাবো? আমাদের সকলে ঠকাবে, আর আমরা কেন অন্যদের ঠকবার আগে এতবার ভাববো? আমি ওকে বিছানায় বসিয়ে দিয়ে বললাম, আমাকে তোমাকে ঠকায় এমন কোনো শক্তি তো নেই পৃথিবীতে। তোমার শরীরটা কি এই মুহূর্তে পেলেই কি ওদের ওপর আমার জয় হবে ছুটি? এই যে তুমি আমার সামনে বসে আছো, এই তোমার সমস্ত তুমি, তোমার মন, তোমার সুগন্ধি শরীরের তুমি, এই সমস্ত তুমিই তো আমার চিরদিনের। যে চিরদিনের, যা বরাবরের, তাকে অত তাড়াতাড়ি পেতে নেই। তোমার শরীর তো আমারই, যখনই আমি পেতে চাইব তখনই পাবো। এর জন্যই অধীরতা কেন তোমার? আমি তো এই মুহূর্তে তোমাকে বুকে জড়িয়েই খুশি। তুমি ভুলে যাচ্ছ কেন? আমার অসুখ এখনো সারেনি। আমি তো জেনে শুনে তোমার প্রতি অবিচার করতে পারি না। ছুটি অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সুকুদা, আমার মন হয়তো আপনার, কিন্তু শরীরটা সম্বন্ধে অত নিঃসন্দেহ হবেন না। আমার শরীর আমারই, আমার একার। এ শরীর অন্য কারো নয়। আমি জানি আমার মন আপনার ডাকে চিরদিন সাড়া দেবে। ভয় হয় যদি শরীর না দেয়। আমার ভারী ভয় হয় যদি কখনো এমন হয় যে আপনি কিছু চাইলেন আমার কাছে, কিন্তু আমি তা দিতে পারলাম না। জানি না আবার কবে, কতদিন পরে আপনাকে এমনভাবে, এমন নির্জনতায় এইরকম আপনার নিজের করে পাবো। পরে আমাকে কিন্তু দোষ দেবেন না, বলতে পারবেন না আপনার ছুটির কিছুমাত্র অধীয় ছিল আপনাকে। আমি ওর গালের সঙ্গে গাল ছুঁয়ে বললাম, কখনো বলবো না ছুটি, এ কথা কখনো বলবো না। তুমি দেখো, কোনো দিনও বলবো না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর খুব শীঘ্রই নিয়ে হাজির হব ষষ্ঠ পর্ব। আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে।